হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প এক চিলতে রোদ, পর্ব 24, লেখিকা জেরিন আক্তার নিপা। পিহু নীতির শাড়ির কুচি ভাঁজ করে দিচ্ছিল, এমন সময় অব্র ঘরে ঢুকে। পিহু, তোকে আদনান খুঁজছে, তুই এখানে এসে বসে আছিস কেন? বলতে বলতেই অব্রের চোখ নীতির উপর এসে আটকে গেল। অব্র স্টেজ হয়ে দাঁড়িয়ে রইল। পিহু উঠে দাঁড়িয়ে বলল, আদনান তোমাকে খুঁজছে কেন? অব্র কিছু বলছে না দেখে পিহু জোরে জোরে বলল, কিরে, কথা না বলে এভাবে হা করে দাঁড়িয়ে আছিস কেন? মুখ বন্ধ করে গাদা, নয়তো মুখের ভিতর মশা ঢুকে যাবে। অব্র পিহুর কথা শুনে নিজেকে সামলে নিয়ে ওদের কাছে এগিয়ে এসে বলল, আদনান তার ঘড়ি খুঁজে পাচ্ছে না, তোকে ডাকছে কখন থেকে। ঘড়ি খুঁজে পাবে না কেন? ঘড়ির তো হাত পা নেই যে কোথাও হেঁটে চলে যাবে বা উড়ে যাবে। ড্রেসিং টেবিলের উপরে আছে, হয়তো ভালো করে দেখলে নিশ্চয়ই পাবে। আরে এত কথা না বলে তুই যা তো, খুঁজে দিয়ে আয়। আমি কিভাবে যাব? নীতিকে তো এখনও পুরোপুরি রেডি করিনি। তুই যা, আমি বাকিটা সামলে নিব। পারবি তুই? খুব পারবো। কি কি করতে হবে তুই শুধু বলে যা। এই জুয়েলারিগুলো পরিয়ে দিবি, চুল খোপা থাকবে নাকি খোলা তা তুই ভাব, আর হালকা একটু মেকআপ করে দিবি। অবশ্য নীতিকে মেকআপ ছাড়াই বা যা সুন্দর লাগছে। তুই আমার বইয়ের উপর নজর দিচ্ছিস নাকি? কথাটা পিহুকে বলে অব্র নীতির দিকে তাকালো। নীতির চোখ রাঙিয়ে অব্রকে শাসন করলো। পিহু বলল, আমার বয়ে গেছে তোর বইয়ের উপর নজর দিতে। আমি তো শুধু আমার বন্ধুর বউকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, এখন যাচ্ছি আমি। আর শোন, নীতির চোখে গাঢ় করে কাজল দিয়ে দিস, তাতে নীতিকে আরও সুন্দর লাগবে, আর কারো নজরও লাগবে না। আচ্ছা তুই যা। পিহু রুম থেকে যাওয়ার আগে নীতির দিকে তাকিয়ে মুখ টিপে হেসে অব্রকে চোখ মেরে চলে গেল। পিহু যাবার সাথে সাথে নীতি বলল, আপনি পিহু আপুর সামনে এভাবে কথা বলছিলেন কেন? কিভাবে বলছিলাম? অব্র কথা বলতে বলতে নীতির দিকে এগিয়ে আসছে। নীতি অব্রকে এগোতে দেখে একটু একটু পিছিয়ে যেতে যেতে বলল, আপনি এগিয়ে আসছেন কেন? অব্র মুখে দুষ্টুমে হাসি এনে বলল, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? নীতি তোতলাতে তোতলাতে বলল, আপনি ওখানে দাঁড়ান বলছি। আমি কিন্তু এখনও রেডি হয়নি। না দাঁড়ালে কি করবে? অব্র এগিয়ে আসছে। নীতি ভেবে পেল না কি বলবে। অব্র এবার হেসে দিয়ে বলল, আরে বাবা, এত ভয় পাও কেন তুমি? আমি এখন কিছু করব না। আমি তো তোমাকে সাজিয়ে দেবার জন্য তোমার কাছে এগোচ্ছিলাম। তুমি তো উল্টো পাল্টা ভেবে ভয় পেয়ে পেছনের দিকে যাচ্ছ। অব্র হাসছে। নীতি লজ্জায় পড়ে গেল। এই লোকটা এমন কেন? সব সময় ইচ্ছে করে নীতিকে লজ্জায় ফেলে দেয়। অব্র নীতির কোমর ধরে টান দিয়ে নীতিকে কাছে নিয়ে আসলো। নীতি চোখ বুজে দাঁড়িয়ে আছে। অব্র এখন আর দুষ্টুমি না করে একটা একটা জুয়েলারি নিয়ে নীতিকে পরিয়ে দিতে লাগলো। কানের দুল, গলার হার, হাতের বালা পরিয়ে দিয়ে অব্র কাজল হাতে নিল। নীতি এখনও চোখ বন্ধ করেই আছে। অব্র বলল, এবার চোখ না খুললে আমি কাজল কিভাবে দিয়ে দেব? নীতি চোখ খুলে বলল, দিন আমি কাজল। অব্র নীতিকে থামিয়ে দিয়ে বলল, উফ, কোনো কথা না, একদম চুপ। আজ আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব। নীতি চুপ হয়ে গেল। অব্র কাজল লাগিয়ে দিয়ে লিপস্টিক লাগিয়ে দিল। নীতির যেন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। না পারছে অব্রকে দূরে সরিয়ে দিতে, না পারছে অব্রকে এতটা কাছে সহ্য করতে। সাজানো একেবারে শেষ করে অব্র নীতিকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। পিছন থেকে নীতির কোমর জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে বলল, দেখো তো আমার বউকে কেমন লাগছে। নীতি আয়নার দিকে তাকাতে পারছে না, শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছে। অব্র নীতির কানের লতিতে চুমু দিয়ে বলল, তোমার এই বিষয়টা আমার খুব ভালো লাগে। তুমি ভীষণ লজ্জাবতী। তোমার লজ্জা মাখানো এই ফেসটাই আমাকে পাগল করে দেয়। আচ্ছা, তুমি এত লজ্জা পাও কেন? জানি না। কথাটা বলে নীতি পিছন ফিরে অব্রকে জড়িয়ে ধরল। অব্র জোরে জোরে হাসতে লাগলো। বলল, আমার চোখে চোখ রাখতে লজ্জা লাগে, কিন্তু আমাকে জড়িয়ে ধরতে লজ্জা লাগে না? অব্রের কথা শুনে নীতি অব্রকে ছাড়তে নিলে অব্র নীতিকে ছাড়লো না, আরও শক্ত করে জড়িয়ে ধরল। অব্র নিচে নেমে দেখে পিহু আদনান একসাথে দাঁড়িয়ে আছে। আদনান অব্রকে দেখে রহস্যজনক একটা হাসি দিলেন। পিহু আর চোখে অব্রকে দেখলো। অব্র ওদের কাছে গেলে পিহু বলল, কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। আদনান বলল, কেমন গন্ধ রে পিহু? সুখী সুখী একটা গন্ধ নাকে আসছে, ভালোবাসা মাখানো একটা গন্ধ। মনে হচ্ছে আশেপাশের কেউ ইদানিং ভালোবাসায় ডুব আছে।
আদনান অবাক হওয়ার ভাব করে বলল, বলছিস কি? আমি তো পাচ্ছি না এমন কোনো গন্ধ। তোর নাক মনে হয় পচে গেছে। অব্র বলল, থাম তো তোরা, আর খোঁচা দিতে হবে না, যা বল আর সরাসরি বল। আদনান অব্রের পিঠে ঘুষি দিয়ে বলল, শালা দেবদাসের যমজ ভাই, একদিন আগেও তুমি আমাদের তোমার কষ্টের কাহিনী শোনালে। তোমার বউ নাকি তোমাকে ভুল বুঝছে, তোমাদের নাকি অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়ে গেছে, ভালোবাসার নাম গন্ধও নাকি তোমাদের মাঝে নেই। তা আমাদের রোমিও একদিনে কি এমন হলো যাতে দুজনের মধ্যে ভালোবাসা উপচে পড়ছে? ভালোবাসায় এক মুহূর্তে হয়ে যেতে পারে, সেখানে একদিন তো অনেক সময়। পিহু বলল, আমাদের মিথ্যে কাহিনী না শোনালেই পারতি। আমি তো দেখলাম তোদের মধ্যে কত ভালোবাসা। আরে দোস্ত, তোরা ভুল বুঝছিস। কীভাবে বুঝবো তোদের একদিন আগেও আমাদের মধ্যে কিছুই ঠিক ছিল না? বললেই হলো। তুমি প্রথম থেকেই আমাদের একটা মিথ্যে স্টোরি শুনিয়ে এসেছিস। তোদের সাথে মিথ্যে বলে আমার লাভ কি বলতো? লাভ লোকসান কিছুই না। তুই আমাদের আড়ালে ডুবে ডুবে জল খাচ্ছিলি, জল খেতে খেতে এত দূরে এগিয়ে গেলি যে আমাদের না জানিয়ে সোজা বিয়ে করে ফেললি। এখন আমাদের মন রাখার জন্য মাঝখানে তোর বাবা আর নিশা নামের মেয়েটাকে নিয়ে এলি। হারামি কোথাকার! তুই আমাদের বন্ধু নামের কলঙ্ক। অব্র পিহুর মুখ চেপে ধরে বলল, চুপ কর মাথা মোটা, আন্তাজি পেঁচাল পারিস না। আমার বন্ধু হয়ে তুই এতটা ইডিয়ট মার্কে কথা বলতে পারলি? আমি নীতির সাথে আগে থেকে এই রিলেশনে ছিলাম। নিশার কথা আমার বানানো। পিহু অব্রের হাতে কামড় দিতে চাইলে অব্র পিহুকে ছেড়ে দেয়। পিহু বলল, তা নয় তো কি, একদিনে এত মাখামাখো প্রেম হয় নাকি কারো? তোকে নীতিকে একসাথে দেখে মনে হচ্ছিল তোরা যেন কত জনম ধরে একসাথে আছিস। দুজনের চোখেই দুজনের জন্য ভালোবাসা উপচে পড়ছিল। অব্র কিছু বলতে যাচ্ছিল, তখন নীতি নিচে আসলো। পিহু নীতির দিকে তাকিয়ে রসগোল্লার মতো চোখ বড় করে নিল। নীতি কাছে এসে দাঁড়ালে বলল, কি নীতি, তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার মানেটা কি হলো? তুমি তো দেখছি সেই বোরকা নিকাব, হাত মোজা পা মোজা পরে আসছো। পিহু বিরক্তি নিয়ে অব্রের দিকে তাকালো, কিন্তু অব্রের মুখে একটা তৃপ্তির হাসি দেখতে পেল। পিহু বলল, অব্র, তুই নীতিকে কিছু তো বল। আমি কি বলবো? দেখ না, আজও নীতি কেমন বোরকা পরেছে। অব্র কিছু না বলে নীতির দিকে তাকিয়ে মুচকে আসলো। আমি শুধু শুধু এত কষ্ট করে তোমাকে শাড়ি পরিয়ে দিলাম, এতে লাভটা কী হলো? এত সুন্দর করে সাজলে কেউ তো তোমাকে দেখতে পারবে না। আপু, আমার এসব সাজ যার জন্য সে তো আমাকে দেখেছে, আর কারো দেখা না দেখাতে কি আসে যায়? সাজগোজ করা, পরিপাটি থাকা, এটা নারীদের স্বভাবজাত বিষয়। ইসলাম মেয়েদের স্বভাবজাত এ সাজসজ্জার মানসিকতার বিরোধী নয়। এসব ক্ষেত্রে শরীয়র সীমা অতিক্রম করা জায়েজ নয়। এমন কোনো কাজ করা উচিত না যা দ্বারা আল্লাহ ও রাসূলের বিধান লঙ্ঘিত হয়। সাজসজ্জার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো, যে কাজ ইসলামে সম্পূর্ণ অবৈধ সে কাজ কোনোভাবেই কারো জন্যই করা জায়েজ না, এমনকি স্বামীকে খুশি করার জন্যও করা জায়েজ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা জায়েজ নয়। মুসনাদে আহমদ হাদিস নং 1095, সুনানে তিরমিজি হাদিস নং 1707। আর সাজগোজের যেসব বিষয়ে জায়েজ তা গায়রে মাহরাম পুরুষদের দেখানোর জন্য করলে জায়েজ নয়। এতে করে সাজ গ্রহণকারী গুনাহগার হবে। পিহু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে আমি যে সেজেছি তাতেও কি আমার গুনাহ হবে? কি বললাম আপু? তুমি যদি শুধুমাত্র তোমার স্বামীর জন্য সাজো, তোমার স্বামীকে খুশি করার জন্য, তাহলে তোমার গুনাহ হবে না, বরং এতে তোমার সওয়াব হবে। কিন্তু যদি সেজেগুজে বেপরদা হয়ে গায়রে মাহরাম পুরুষদের সামনে যাও, তাহলে তো অবশ্যই গুনাহ হবে। কোরআন শরীফে আছে, স্বামী ব্যতীত অন্য কারোর সামনে যাওয়ার জন্য সাজগোজ করা স্ত্রীর জন্য হারাম। বিয়ের কাজ শেষ করে বউ নিয়ে বাড়ি ফিরে আসে সবাই নতুন বউকে ঘিরে বসে আছে। শুভর ফুপু রুনিকে ডেকে নিয়ে গেল। রুনি ফুপুর কাছে গিয়ে বলল, ডাকছিলেন কেন ফুপু? ওই মেয়েটা কে রে রুনি? কোন মেয়েটা? আরে ওই মেয়েটা যে সবসময় মাথায় ঘোমটা দিয়ে ঘুরে। আরে সুন্দর মতো মেয়েটা, আজ যে লাল শাড়ি পরেছে। রুনি এতক্ষণে বুঝতে পারলো ফুপু কার কথা জিজ্ঞেস করছে। ও, আপনি নীতি? পিহু পিছন থেকে এসে উঠল, ও আমাদের অব্রের কাজিন। রুনি পিহুর কথা শুনে চোখ বড় করে পিহুর দিকে তাকালো। পিহু রুনিকে চোখে ইশারা দিয়ে কিছু না বলতে বলল। রুনি পিহুর ইশারা বুঝতে পেরে সবটা চেপে গেল।
রুনি পিহুর দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বলল, হ্যাঁ ফুপু, লাল শাড়ি পরা ওই আপু আমাদের অব্র ভাইয়ের বোন। পিহু এতক্ষণ রুনির আর ফুপুর কথা শুনছিলেন। ফুপু নীতির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছিলেন বলে পিহু আর কিছু না বলে থাকতে পারলেন না। ফুপু বলল, ও ওই মেয়ে অব্রের কাজিন, তাই তো সব সময় অব্রের সাথে সাথেই থাকে। পিহু বলল, কেন ফুপু, ওর কথা আপনি কেন জিজ্ঞেস করছেন? না আসলে তেমন কিছু না, এ বাড়িতে এসে কাল থেকে দেখছি ও এখানে আছে। আমি তো এদিকে তেমন আসি না, ওই মেয়েকেও আগে কখনো দেখিনি, তাই জানতেছিলাম আর কি। ও আচ্ছা, ওর নাম কি? নীতি? বাহ, বেশ সুন্দর নামটা। মেয়েটাও দেখতে সুন্দর। ও শুধু কি দেখতে সুন্দর, কাজকর্মে 100 থেকে 100। যেমন তার গুণ, ঠিক তার থেকেও ভালো ব্যাপার। দেখছি তো সবার সাথে কেমন সুন্দর করে কথা বলছে। আমি ওকে চিনি না, তারপরেও আমার সাথে কত সুন্দর করে কথা বললো। সত্যি ফুপু, মেয়েটা ভীষণ ভালো। আপনার তো ছেলে আছে ফুপু, তার জন্য নিশ্চয়ই আপনি এমন একটা মেয়ে খুঁজছেন। এমন মেয়ে খুঁজলেই কি পাওয়া যায়? পাওয়া যায় না মানে? এই তো চোখের সামনে পেয়ে গেলেন। রুনি লক্ষ্য করলো ফুপুর চোখ ঝলমল করছে। রুনি পিহুর কথার কোনো আগামাথা বুঝতে পারছে না। তা ঠিক বলেছ। ওর বাবা মা কোথায় থাকে? ওনারা তো বিয়েতে আসলেন না। কেন ফুপু, বাবা মার সাথে কথা বলতেন? বললে তো ভালো হতো। ওরা সবাই ঢাকা থাকে, আপনারাও তো ঢাকাতেই থাকেন। ইচ্ছে করলেই দেখা করতে পারেন। আচ্ছা দেখি কি করা যায়। ফুপু চলে যাবার সাথে সাথে পিহু জোরে জোরে হাসতে লাগলো। রুনি পিহুর দিকে তাকিয়ে বলল, এটা কি করলে আপু? নীতি ভাবি তো অব্র ভাইয়ার বউ, তুমি নীতি ভাবিকে অব্র ভাইয়ার বোন বললে কেন? আরে বুঝলি না, তোর ফুপু কেন নীতির ব্যাপারে এত আগ্রহ দেখাচ্ছিল? আমি শিওর উনি ওনার ছেলের জন্য নীতিকে পছন্দ করেছেন। তাহলে তুমি সত্যটা বললে না কেন? উল্টো মিথ্যে বললে ফুপু তো ভাববে নীতি ভাবি অবিবাহিত। আরে বোকা, মজা তো এখানেই। তোর বদ ফুপু মনে মনে ছেলের বিয়ে নিয়ে স্বপ্ন দেখতে থাকুক। খুব তো বলছিল ওনার ছেলে নাকি নবাব সিরাজউদ্দৌলার নাতি। উনি যদি সত্যি সত্যি ঢাকা গিয়ে নীতির বাবা মার সাথে দেখা করতে চায়, তখন বুঝবে মজা। আর এখানেই যদি জেনে যায় নীতি অব্র ভাইয়ের বোন না ভাইয়ের বউ, তখন এমনটা হলে তো আরও মজা। তখন এই পদ মহিলার আমার চোখের সামনে ছোটোখাটো একটা স্ট্রোক হয়ে যাওয়া দেখতে পাবো। উনি তো সচরাচর কাউকে পছন্দ করেন না। এখন যখন নীতিকে পছন্দ করেই ফেললেন, তখন একটু মজা বুঝুক। পিহু আপু, তুমি না আস্ত একটা পাগল, তা আমি জানি, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন।